ক্যারিবিয়ান সাগরের উপকূলে এমন একটি ঘটনা ঘটেছিল যা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। ভেনেজুয়েলার উত্তর উপকূলের গভীর নীল সমুদ্রে সেদিন সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল। আকাশ ছিল মেঘমুক্ত এবং স্বচ্ছ, সমুদ্রের ঢেউগুলো ছিল শান্ত এবং নিয়মিত ছন্দে আছড়ে পড়ছিল তীরে। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেই লুকিয়েছিল একটি ঝড়ের পূর্বাভাস, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে দুটি দেশের সামরিক বাহিনীকে প্রায় সরাসরি সংঘর্ষের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এই ঘটনার বিস্তারিত বিবরণ এখনও অনেক প্রশ্ন রেখে গেছে, যার উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। সেদিন সকাল থেকেই আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত টহল দিচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনীর দুটি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান। এই ধরনের টহল মোটেও অস্বাভাবিক কিছু নয়। বিশ্বের পরাশক্তিধর দেশগুলো এবং তাদের মিত্ররা নিয়মিতভাবে এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জানান দেয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্ররা এই জলসীমায় প্রায়ই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ভেনেজুয়েলার এয়ার কমান্ড সেন্টারে তখন সবকিছু একদম স্বাভাবিক ছিল। অপারেটররা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন এবং রাডার স্ক্রিনগুলোতে সতর্ক নজর রাখছিলেন। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে গেল। রাডার স্ক্রিনে একটি অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ল, যা প্রথমে মনে হচ্ছিল কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেম গ্লিচ। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সিগন্যালটি আরও স্পষ্ট এবং শক্তিশালী হয়ে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছিল কোনো বিশাল বস্তু সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে অবিশ্বাস্য গতিতে ভেনেজুয়েলার প্রধান সমুদ্র বন্দরের দিকে এগিয়ে আসছে। রাডার অপারেটররা তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে উঠলেন। তারা বারবার সিগন্যাল পরীক্ষা করতে লাগলেন। ফিল্টার পরিবর্তন করা হলো, জুম লেভেল বাড়ানো হলো এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে স্ক্যান করা হলো। কিন্তু সবচেয়ে অবাক করা এবং উদ্বেগজনক বিষয় ছিল যে বস্তুটির সঠিক আকৃতি নির্ধারণ করা যাচ্ছিল না। কখনো মনে হচ্ছিল এটি তুলনামূলক ছোট আকারের, আবার পর মুহূর্তেই এটি অস্বাভাবিক রকম বড় দেখাচ্ছিল। এই অস্থিরতা নিজেই ছিল একটি সতর্ক সংকেত। প্রায় 10 মিনিট ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের পর ভেনেজুয়েলার হাইকমান্ড নিশ্চিত হল যে এটি কোনো সাধারণ মাছ ধরা নৌকা বা বাণিজ্যিক জাহাজ নয়। মেটালিক রিফ্লেকশনের ধরন এবং সিগন্যালের প্যাটার্ন দেখে পরিষ্কার বোঝা গেল এটি একটি উন্নত প্রযুক্তির যুদ্ধ জাহাজ। আরও তথ্য বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেল এটি ইসরায়েলের অত্যাধুনিক রিসেফ শ্রেণীর যুদ্ধ জাহাজ। এই যুদ্ধজাহাজ সম্পর্কে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে অনেক কিছুই জানা। এটি মূলত আমেরিকান সামরিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এবং এর নির্মাণ ব্যয় প্রায় $2.5 বিলিয়ন থেকে $3 বিলিয়ন পর্যন্ত। এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই জাহাজ তৈরির পেছনে অবশ্যই গুরুত্বপূর্ণ কৌশলগত কারণ রয়েছে। এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষের যে কোনো ধরনের সিগন্যাল এবং যোগাযোগ নীরবে ট্র্যাক করতে সক্ষম। এর রাডার সিস্টেম 400 কিলোমিটার পরিধির মধ্যে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা করতে পারে। এটি একই সাথে ব্যালিস্টিক মিসাইল এবং এয়ার টু এয়ার মিসাইল উৎক্ষেপণের ক্ষমতা রাখে। তবে এর সবচেয়ে বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি সাধারণ স্যাটেলাইট সিগন্যাল থেকে শুরু করে অত্যন্ত এনক্রিপ্টেড সামরিক যোগাযোগ পর্যন্ত সবকিছু ডিকোড করতে পারে। কার্যত এটি একটি ভাসমান গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র, যা শত্রুপক্ষের অত্যন্ত গোপনীয় তথ্য চুরি করতে সক্ষম। ভেনেজুয়েলার সামরিক নেতৃত্ব অবশ্যই জানত যে ইসরায়েল এমন মূল্যবান এবং অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ কখনোই একা পাঠাবে না। তাদের এই ধারণা একদম সঠিক প্রমাণিত হল কয়েক মুহূর্তের মধ্যেই। রাডার স্ক্রিনে পরিষ্কারভাবে দেখা গেল দুটি F-16 যুদ্ধবিমান ভেনেজুয়েলার আকাশসীমার একদম সীমান্ত বরাবর উঠতে শুরু করেছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না, কিন্তু একই সাথে একটি স্পষ্ট হুমকি প্রদর্শন করছে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেল এটি একটি সুপরিকল্পিত এবং সমন্বিত সামরিক অপারেশন। আকাশ এবং সমুদ্র উভয় দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার এয়ার কমান্ড সেন্টার তাৎক্ষণিকভাবে উচ্চতম পর্যায়ের সতর্কতা ঘোষণা করল। জরুরি ভিত্তিতে নির্দেশ পাঠানো হলো দুটি MiG-29 এবং একটি সুখোই 30 যুদ্ধবিমানকে অবিলম্বে আকাশে উড্ডয়নের জন্য। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 3টি যুদ্ধবিমান তীব্র গর্জন করতে করতে বজ্রবেগে বন্দরের দিকে উড়ে গেল। MiG-29 পাঠানোর পেছনে সুনির্দিষ্ট কৌশলগত কারণ ছিল। ইসরায়েলের F-16 মতো উন্নত যুদ্ধ বিমানের মোকাবেলায় এই রাশিয়ান নির্মিত বিমান যথেষ্ট সক্ষম এবং কার্যকর। F-16 যেমন আমেরিকান প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন এবং বিশ্বমানের ফাইটার জেট, তেমনি MiG-29 রাশিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের এক শিকারী পাখি, যা আকাশে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বহুবার। MiG-29 ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে উঠতে পারে, যা অবিশ্বাস্য। এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল শত্রুপক্ষ যদি রাডার জ্যামিং করে দেয় তবুও এটি ইনফ্রারেড এবং অন্যান্য সেন্সর ব্যবহার করে টার্গেট লক করতে সক্ষম।
অন্যদিকে সুখোই ৩০ পাঠানোর মূল উদ্দেশ্য ছিল সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজটিকে থামানো। এই বিমান একসাথে আকাশ, স্থলভাগ এবং সমুদ্র এই ৩টি ক্ষেত্রেই আক্রমণ করতে পারদর্শী। এটি একযোগে ১২টি ভিন্ন লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং ৫টি টার্গেটে একই সময়ে আঘাত হানতে সক্ষম। এটি সত্যিকার অর্থেই একটি বহুমুখী অস্ত্র ব্যবস্থা। যখন দুটি মিগ-২৯ তীব্র গতিতে F-16গুলোর দিকে ছুটে গেল, ইসরায়েলি পাইলটরা পরিস্থিতি মূল্যায়ন করে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিকভাবে ভেনেজুয়েলার আকাশসীমা থেকে সরে গেল। তারা ভালোভাবেই জানত যে আন্তর্জাতিক আইন এবং নিয়ম অনুযায়ী ভেনেজুয়েলা তাদের নিজস্ব আকাশসীমায় যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে সম্পূর্ণ অধিকারী এবং সেই অধিকার প্রয়োগে তারা দ্বিধা করবে না। কিন্তু প্রকৃত সমস্যা তখনও রয়ে গেল, কারণ ইসরায়েলি যুদ্ধজাহাজটি ততক্ষণে ভেনেজুয়েলার সমুদ্র সীমানার গভীরে প্রবেশ করে ফেলেছিল। এটি ছিল একটি স্পষ্ট সার্বভৌম লঙ্ঘন। সুখোই ৩০ যুদ্ধবিমানটি যুদ্ধজাহাজের ঠিক উপর দিয়ে অত্যন্ত নিচু উচ্চতায় কয়েকবার চক্কর দিল। এই ধরনের ম্যানোভার স্পষ্টতই একটি সামরিক সতর্কবার্তা, যা আন্তর্জাতিক নিয়মে স্বীকৃত। এরপর পাইলট আন্তর্জাতিক জরুরি যোগাযোগ চ্যানেল ব্যবহার করে জাহাজের ক্যাপ্টেনের সাথে সরাসরি কথা বলল। বার্তা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, স্পষ্ট এবং কঠোর। পরবর্তী ১০ মিনিটের মধ্যে জাহাজ ঘুরিয়ে আন্তর্জাতিক সীমানায় ফিরে না গেলে ভেনেজুয়েলা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবে। আশ্চর্যজনকভাবে ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার কোনো ধরনের উত্তেজনা বা আগ্রাসন প্রদর্শন করল না। কোনো তর্ক-বিতর্ক বা প্রতিবাদ না করেই জাহাজটি ধীরে ধীরে মোড় ঘুরিয়ে আন্তর্জাতিক সীমানার দিকে ফিরে যেতে শুরু করল। পুরো ঘটনা এতটাই দ্রুত এবং শান্তভাবে সমাপ্ত হয়ে গেল যে ভেনেজুয়েলার সামরিক নেতৃত্ব নিশ্চিত হয়ে গেল এর পেছনে অবশ্যই কোনো বড় এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। সম্ভবত তথ্য সংগ্রহ, সম্ভবত কোনো নতুন প্রযুক্তি পরীক্ষা, কিংবা ওই অঞ্চলের ভৌগোলিক এবং সামরিক তথ্য স্ক্যান করা। প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নিয়ে নিশ্চিত হওয়া গেল না। তবে ভেনেজুয়েলা এই ঘটনাকে মোটেও হালকাভাবে নিল না। তারা তাৎক্ষণিকভাবে বন্দর এলাকায় নৌটহল বৃদ্ধি করল। সমুদ্রের তলদেশে উন্নত আন্ডারওয়াটার সেন্সর সক্রিয় করা হলো, যা যে কোনো সাবমেরিন বা পানির নিচের কার্যক্রম শনাক্ত করতে পারে। আকাশে রাডার নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হলো। ইসরায়েলি কর্তৃপক্ষ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দাবি করেছিলেন যে তারা নেভিগেশনাল ভুলে ভেনেজুয়েলার সীমানায় প্রবেশ করেছিল। কিন্তু ভেনেজুয়েলা কূটনৈতিকভাবে দৃঢ়তার সাথে জানিয়ে দিল যে এই ধরনের উন্নত প্রযুক্তির যুদ্ধ জাহাজ এবং বিমান যার রয়েছে অত্যাধুনিক জিপিএস এবং নেভিগেশন সিস্টেম, তাদের এমন ভুল হওয়া অসম্ভব। এটি স্পষ্টতই একটি সুপরিকল্পিত অনুপ্রবেশ ছিল এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং আলোচনার ঝড় তুলেছে, কারণ এখানে দুটি ভিন্ন সামরিক শক্তির প্রযুক্তি মুখোমুখি দাঁড়িয়েছিল। একদিকে রাশিয়ান প্রযুক্তির যুদ্ধ বিমান আর অন্যদিকে আমেরিকান প্রযুক্তির যুদ্ধ জাহাজ। কেউ চায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক এবং একটি পূর্ণমাত্রার সংঘর্ষে রূপ নিক। তাই সংযত থেকে সবাই ঘটনাটি শেষ করল, কিন্তু রেখে গেল একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা এখনও মীমাংসিত হয়নি। ইসরায়েল আসলে সেদিন ভেনেজুয়েলার সমুদ্র সীমায় কী খুঁজছিল এবং কেন তারা এত ঝুঁকি নিয়ে এমন একটি অভিযান পরিচালনা করেছিল যা আন্তর্জাতিক কূটনীতিক সংকট তৈরি করতে পারত।